একটা বড় অর্থনৈতিক ঝড়ের মুখে একটা ব্যাংক কিভাবে শুধু টিকেই থাকে না বরং মানুষের আস্থা জিতে নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ, আজকে আমরা বাংলাদেশ কমার্স ব্যাংকের ঠিক এই অসাধারণ কামব্যাকের গল্পটাই শুনব। চলুন শুরু করা যাক। এই একটা কথাই কিন্তু পুরো গল্পের সার। ভাবুন তো একবার, সারা দেশে যখন একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা কাজ করছে, ঠিক সেই সময়ে ব্যাংকটা তাদের আমানতকারীদের দেওয়া সবচেয়ে বড় কথাটা রেখেছিল। এটা কিন্তু তাদের উপর ভরসা রাখার, তাদের দায়িত্ববোধের একটা বিরাট প্রমাণ, তাই না? আচ্ছা, পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে ধরুন ২০২৪ সালের আগস্ট মাস। দেশে তখন একটা বড় রাজনৈতিক পরিবর্তন হলো, আর তার ধাক্কাটা এসে লাগলো সোজা অর্থনীতির উপর। পুরো ফিন্যান্সিয়াল সিস্টেমটাই যেন কেঁপে উঠল। স্বাভাবিকভাবেই মানুষের মনে ভয় ঢুকে গেল, আর এর ফলে ব্যাংকগুলোতে দেখা দিল মারাত্মক ক্যাশ টাকার সংকট, মানে যাকে বলে লিকুইডিটি ক্রাইসিস। পুরো ব্যাংকিং সেক্টরের জন্য এটা ছিল একটা বিরাট পরীক্ষা। তো এই রকম একটা ঝোড়ো হাওয়া যখন বইছে, তখন বাংলাদেশ কমার্স ব্যাংক মানে বিসিবি কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। একদমই না, বরং তাদের বোর্ড আর ম্যানেজমেন্ট সবাই মিলে খুব দ্রুত সিদ্ধান্ত নিল। আর তাদের লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার। যেভাবেই হোক এই সংকট মোকাবিলা করতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আর এই কঠিন সময়ে একটা বড়সড় সাহায্য কিন্তু এসেছিল বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। সেন্ট্রাল ব্যাংক তখন এই ক্যাশ সংকট সামাল দেওয়ার জন্য বিসিবিকে ২০০ কোটি টাকার একটা জরুরি লোন দেয়। বলা যায় এটা তাদের জন্য একটা লাইফ লাইনের মতোই কাজ করেছিল। কিন্তু দেখুন, লোন তো অনেকেই নেয়। আসল ব্যাপারটা হলো দায়িত্ববোধ, তাই না? বিসিবি কিন্তু খুব বেশি দেরি করেনি। ঝটপট সেই লোনের ৪০ কোটি টাকা সুদ সহ ফেরত দিয়ে দেয়। ভাবুন তো, যখন কিনা বেশিরভাগ ব্যাংকই টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে, তখন বিসিবির এই কাজটা তাদের ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন আর ম্যানেজমেন্টের দক্ষতার একটা দারুণ উদাহরণ তৈরি করল। ব্যাংকের এই যে দায়িত্বশীল আচরণ, এই খবরটা কিন্তু চাপা থাকেনি, সাধারণ মানুষের কানেও ঠিকই পৌঁছে গিয়েছিল। আর তার ফলটা ছিল অসাধারণ। এটা ছিল এক কথায় ব্যাংকটার উপর পাবলিকের আস্থার একটা ঢল। ফলাফলটা শুনলে অবাক হতে হয়। ঠিক সেই ক্রাইসিসের সময়ে, মানে ২০২৪-এর আগস্ট থেকে পরের বছরের ডিসেম্বর পর্যন্ত ৬৪,০০০-এরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয় এই ব্যাংকে। চিন্তা করা যায়, তার মানে মানুষ কিন্তু ওই কঠিন সময়েও নিজেদের জমানো টাকা রাখার জন্য এই ব্যাংকটাকেই বেছে নিয়েছিল। শুধু অ্যাকাউন্টের সংখ্যায় না, টাকার অঙ্কটাও ছিল বিশাল। এই নতুন অ্যাকাউন্টগুলোতে জমা পড়েছিল প্রায় ৯১৭ কোটি টাকা। এই সংখ্যাটা আসলে কি বলে জানেন? এটা আসলে টাকায় মাপা একটা বিশ্বাস, গ্রাহকদের গভীর আস্থারই প্রতিফলন এটা। তো সংকট তো তারা সামাল দিল, কিন্তু শুধু সংকট সামাল দিয়েই তো কাজ শেষ হয়ে যায় না, তাই না? আসল চ্যালেঞ্জ হলো সেই অভিজ্ঞতা থেকে শিখে ভবিষ্যতের জন্য নিজেকে আরও মজবুত করে তোলা। আর বিসিবি ঠিক এই কাজটাই করেছে। তাদের ফোকাসটা শুধু সার্ভাইভাল ছিল না, বরং লং টার্মে একটা শক্তিশালী ব্যাংক হয়ে ওঠার দিকে ছিল। আচ্ছা, পরের পয়েন্টটা বোঝার আগে আমাদের একটা জিনিস একটু জেনে নিতে হবে। সেটা হলো ক্লাসিফাইড লোন বা খেলাপি ঋণ। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সোজা। এটা হলো সেই লোনগুলো যেগুলো আর ফেরত আসছে না, মানে এক কথায় ব্যাড লোন। কোনো ব্যাংকের খেলাপি ঋণ যত বেশি, বুঝতে হবে তার আর্থিক স্বাস্থ্য ততটাই দুর্বল। আর ঠিক এখানেই বিসিবি একটা অসাধারণ কাজ করে দেখিয়েছে। বলা যায় একদম স্রোতের বিপরীতে সাঁতার কেটেছে। যখন সারা দেশের ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ বেড়েই চলছিল, তখন বিসিবি তাদের খেলাপি ঋণের পরিমাণটা অবাক করার মতো কমিয়ে এনেছে। মাত্র ১ বছরে, মানে ২০২৪ থেকে ২০২৫-এর মধ্যে তাদের এই দিকটাতে দারুণ উন্নতি হয়। এখন প্রশ্ন আসতেই পারে, এটা তারা করল কিভাবে? ম্যাজিক তো আর নয়, এর পিছনে ছিল তাদের ৩টা ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি। ১. লোন দেওয়ার পর সেটার ওপর কড়া নজর রাখা। ২. রিস্ক ম্যানেজমেন্টকে আরও কার্যকর করা। আর ৩. আটকে থাকা লোনগুলো খুব দ্রুত আদায় করা বা দরকার হলে রিশিডিউল করা। মানে পুরোটাই ছিল একটা ওয়েল থট আউট প্ল্যানের ফল, কোনো হঠাৎ পাওয়া সাফল্য নয়। একটা ভালো ব্যাংক কিন্তু শুধু লাভ ক্ষতির হিসাব করে না, সমাজের কথাও ভাবে।
বিএসইবি ঠিক সেটাই প্রমাণ করেছে। তারা নজর দিয়েছে নেক্সট জেনারেশনের দিকে। যেমন ধরুন, যারা বিদেশে পড়তে যেতে চায় তাদের জন্য ব্যাংকিং সহজ করতে একটা চুক্তি করেছে, আবার স্টুডেন্টদের জন্য একটা নতুন লোন প্রোগ্রামও চালু করেছে। আর এই উদ্যোগের রেজাল্টও কিন্তু এসেছে খুব তাড়াতাড়ি। 1 মাসেরও কম সময়ের মধ্যে ভাবা যায় ৩০৪ জন ছাত্রছাত্রীর জন্য প্রায় ১১৭ কোটি টাকারও বেশি স্টুডেন্ট লোন অ্যাপ্রুভ করা হয়েছে। এটা তো সরাসরি দেশের ইয়াং জেনারেশনের ভবিষ্যতের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট, তাই না? আচ্ছা, বর্তমানের সাফল্য তো আমরা দেখলাম, এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। ব্যাংকটা কিন্তু তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো সম্পর্কেও খুব ভালোভাবে জানে, আর ২০২৬ সালকে টার্গেট করে তাদের একটা পরিষ্কার রোডম্যাপও তৈরি আছে। আর তারা কিন্তু কোনো কিছু লুকাচ্ছেও না, খুব স্বচ্ছভাবেই একটা বড় চ্যালেঞ্জের কথা স্বীকার করেছে। সেটা হলো তাদের পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন বাড়ানোর ক্ষেত্রে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে। তবে ভালো খবর হলো তারা এটার সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তাহলে সমাধানটা কিভাবে হবে? দেখুন, এখন তাদের পেইড আপ ক্যাপিটাল আছে ১৯৮ কোটি টাকা। এটা বাড়ানোর জন্য যে রাইট শেয়ার ইস্যু করার কথা ছিল, সেটাই আপাতত আইনি কারণে আটকে আছে। তবে ব্যাংক ম্যানেজমেন্ট খুবই আশাবাদী যে ২০২৬ সালের জুনের মধ্যে তারা এই ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারবে। ভবিষ্যতের জন্য তাদের পুরো স্ট্র্যাটেজিটাও কিন্তু বেশ গোছানো। তারা মোট 5টা মূল জিনিসের ওপর ফোকাস করছে: লোন রিকভারি, ডিজিটাল ব্যাংকিংকে আরও এগিয়ে নেওয়া, নিজেদের কর্মীদের আরও দক্ষ করে তোলা, ব্যাংকের ব্র্যান্ড ইমেজকে নতুন করে গড়া, আর সবশেষে গভর্নেন্স বা সুশাসনকে আরও শক্তিশালী করা। এই 5টা পিলারকে ঘিরেই তাদের সামনের পথ চলা। সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, তাই না? যে প্রতিষ্ঠানটা একটা বড় সংকটকে শুধু সামালই দেয়নি, বরং সেটাকে একটা সুযোগে পরিণত করেছে, নিজেদের শক্তি প্রমাণ করেছে। সেই ব্যাংকটার ভবিষ্যৎ আসলে কতটা উজ্জ্বল হতে পারে, এটা আসলে আমাদের সবাইকে ভাবায়।